ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাই কবি বলছেন, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কো আর, মানুষ মনুষ্য নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সে তো নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারই মানুষ কয়। শাস্ত্রে বলছেন, পশুবৃত্তি মানব জাতি করছেন পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, আর মানব জাতি জেনেও তারা মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা কাজের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। চণ্ডীদাস বলে, ওহে ওষুধ ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। একদম কি সুন্দর কথা। তাই গীতায় বলছেন, যথা যেমন যে চল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। দাদা কেটে কেটে যাচ্ছে। করো গোপনে, কি বল, আমি আচ্ছা একটুখানি ভিডিওটা অফ করে করুন। এখন এই তো সমস্যা, কি করি, ভিডিও অফ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, খুব খুব সুন্দর কথা। ঠিক ঠিক ঠিক, আচ্ছা দেখছি, ভিডিওটা অফ করে দিচ্ছি। এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? সবাই মিউট করুন, সবাই মিউট করুন। আচ্ছা, যাই হোক, তাহলে ননী গোপালদা মিউট করুন, ননী গোপালদা মিউট করুন, ননী গোপালদা। হ্যাঁ যা করো গোপনে, যার মনে সাক্ষী দেবে তোমার শেষের দিনে। আচ্ছা, আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব জীবনীতে প্রবেশ করি। আমাদের এই যে দেহ, এটা কিন্তু অনিত্য। তাই গীতায় বললেন, নিত্যাং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু আমাদের পিছন পিছন ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। কে কবে মরিব তাহা কারু নাহি জানা, এক বিন্দু ব্যর্থ কাটিও না। নারী জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা শত উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কি সুন্দর দেখেন কবির কল্পনা, সত্যি তো। তাই কবি সাহেব বলছেন, সাজ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাজ है उसको दिल में आग। সত্যের মতো তপস্যা নেই, মিথ্যের মতো পাপ নেই। যার ভেতরে সত্য আছে তার ভেতরে আগুন আছে। আমি মানুষ হয়ে জন্মেছি, আমার কর্তব্য ধর্মকে সঞ্চয় করা। পশু ভাত খায়, মানুষও ভাত খায়। পশু ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য জ্ঞান, যেটা কুকুরের নাই। আর কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলি, যদি বলেন কেন,
একটা মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা আরম্ভ করবে। সবই ভালো, চাটনিটা একটু 5 ফোড়ন বেশি হয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে প্রতিদিন 1 মুঠো করে এঁটো ভাত দিয়ে দেখবেন, ও রাত 12টার সময় আপনার বাড়িতে থাকবে, এবং আপনি বাড়ি যখন আসবেন ও কিন্তু আপনার সারাবে, আপনার পা চাটবে, আপনার কাছে ল্যাজ নাড়াবে। তাহলে কি হচ্ছে? এটা তার কিন্তু মানে কি হচ্ছে, এটা তার নৈতিক চরিত্র। সে ঋণ শোধ করা, ওই যে 1 মুঠো ভাতের ঋণ শোধ করার জন্য কিন্তু তার চরিত্রকে কি সুন্দর ফুটিয়ে তুলেছেন। মনু সংহিতায় বলছেন, যদি কেউ ঋণ রেখে মারা যায়, পরের জন্মে কুকুর হয়ে ওই ঋণ শোধ করে। এটা কিন্তু শাস্ত্র মানে বিজ্ঞান, এখানে কিন্তু কথা কাটা যাবে না। তাই কবি বলছেন, পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে। এখানটা একটু বলার আছে, ওই যে কর্মগুণে হয় রে সুখী, ভেবে দেখ মনে, সঠিক কর্ম না করিলে দুঃখ পাবে ক্ষণে ক্ষণে। তাহলে কি হলো? নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে, মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকে বাড়া। ধনে আর মানে বড়, বড় সে তো নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারই মানুষ কয়। তাহলে মানুষ আমরা কাকে বলবো? মানুষের ডেফিনিশন কি? রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কি বললেন? যে অনেক উপাধি তব, মানুষ হইয়েছি কবে কব। সত্যিই তো, আমরা অনেক উপাধি নিয়ে চলি, কিন্তু মানুষ হয়েছি কবে বলবো? বলেন তিনি, আমরা মানুষ হয়েছি কথাটা বলতে পারি? পারি না। তাই কবি বলছেন, হ্যাঁ, গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও, কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও, বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও। ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয়? হে মানুষ, তুমি সুন্দর হও। আমরা সেই সুন্দরের পূজারী, সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর শাড়ি পরিব সার, ও 2টি চরণ জড়াইয়ে ধরিব, ছাড়িব না কভু আর। তাই কবি বলছেন, মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছা ডাক্তারি, জেঠুর ইচ্ছা উকিল হব, দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলো কেমন যেন ভেবেই আমি কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ। সত্যিই তো, সেই মানুষ হওয়ার সাধনায় আমরা ব্রতী হয়েছি। মানুষ, কবি বলছেন, জলবায়ু খাদ্য আলো এগুলি কাহার, আমি মানুষ বলি তারে, এই হুঁশ আছে যার। ঠাকুর বলছেন, তোমার চলন বলন এমন হবে, বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে শোধাই যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো। এই তো যাজন। সরল মন, মধুর বচন, বুক ভরা প্রেম, এই 3টে গুণ যার ভেতরে থাকবে, ধর্মের পথে সে প্রদীপ হয়ে সারা জীবন জ্বলবে। বর্তমান দিনের কেমন অবস্থা একটুখানি যদি আমরা বিশ্লেষণ করি, কবি সাহেব বলছেন, দণ্ডিকা চলন রুখ না কঠিন, নিষ্ঠা কাপি जिसको, বিভব হুয়া পর ঢেউ লাগাইয়ে, মিঠা ব্যবহার जिसको। দণ্ডিকা চলন মানে কথা খেলাপ, প্রতি মুহূর্ত আমরা কথা খেলাপ করি। এই চলনটা রুখা খুব কষ্ট। ঠাকুর বলছেন, গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, ভ্রূণ হত্যা, মহামহা পাপ করো, আমি ক্ষমা করে দেবো, কথা খেলাপের ক্ষমা নেই। তাহলে দণ্ডিকা চলন না কঠিন, নিষ্ঠা কাপি টান, তার প্রতি টান, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি টান। বিভব হওয়া পর ঢেউ লাগায়, বিভব মানে টাকা পয়সা। ঠাকুর বলছেন, টাকা পয়সার হয় না অভাব, করলে ইষ্ট ভীতি, যেমন ভাবে জুটবে রে তোর, থাকলে ইষ্ট প্রীতি। বিভব হওয়া পর ঢেউ লাগায়, মিঠা ব্যবহার
সরল বচন, বুক ভরা প্রেম যার ভেতরে আছে, ঢেউয়ের মতো টাকা পয়সা আসে। বর্তমান দিনের অবস্থা খুব খারাপ। সাহেব বলছেন সাজ কত লাগা মারে, ঝুটা জগৎ ঘুমায়, গোস গলি গলি ফেরে, সুরা বৈঠল সাত বাঁধে চোর ছড়ে, প্রতিক্ষ লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরা তোমাশা দেখ কর। দীপালি দি আর অডিওটা অন হয়েছে, সুমন দীপালি ঘোষ মা, দিনের অবস্থা কেমন, মিউট করো, সত্যের যুগে। দীপালি দি মিউট করো। দেখো দেখো, বলুন বলুন। সত্যের যুগ নেই, মিথ্যেই জগৎ ছেয়ে গেছে। গোরস গলি গলি ফেরে, গোরস মানে দুধ, বাড়িতে বাড়িতে দিয়ে আসে। সুরা মানে মদ, মদ প্রকাশ্যে বিক্রি হয়। সাত গোবাদে চোর কো ছোড়ে। এখন পরিস্থিতিটা কেমন, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কেমন? শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, মস্তান তাকে বরের মানে কি করছে, বরণ করে আনছে। একেবারে রাজার গুণে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর পিতার গুণে পুত্র নষ্ট। পরের লাইনটা আমার জানা নেই। তাহলে কি অবস্থা দেশের অবস্থা? তাহলে কি হচ্ছে, সাধকো বাদে চোরকো ছড়ে, ঘুষ একেবারে নিচের তলা থেকে ওপর তলা সবাই ঘুষে। আমি কি করে মানুষ করব আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনিদের? বুঝে দেখে দেশের কি অবস্থা। তাহলে কি হচ্ছে, সাধু পদে চোরকো ছড়ে, প্রতীক্ষ লাগায় ফাঁসি, ধন্য দেখতে দুঃখ লাগে ওর হাসি। 650 বছর আগে কবি সাহেব বলেছেন দেশের অবস্থা এখন বর্তমান এই পরিস্থিতি। তাই ঠাকুর বলছেন উনি, মানুষের যত দুর্দিন তোমাকে তত সুদিন। ভাবে থাকতে হবে এই দুর্দিনের মধ্যে। কবি সাহেব বলছেন চলতি চাক্কি সব কই দেখে, কিল দেখে না কই, জো কিলকে পাকারকে রহে সবুজ রহে সই। আমরা কথা দেখছি আমাদের অনেকের আছে, ভাঙা হয়, মাঝখানে একটা খিলকাঠি থাকে, সেই সাইডের ডালগুলো ভেঙে খান খান হয়ে যায়, আর মাঝখানে গোড়ার যে খিলকাঠির গোড়ায় যেগুলো থাকে সেগুলো আস্ত থাকে, চাপ কম লাগে। আমাদেরও ঠিক তাই। সেই গুরু, সেই ভগবান, সেই ঈশ্বর, আমরা তার সান্নিধ্যে যদি থাকি তাহলে কি হবে, আমরা কিন্তু ভালো আস্ত থাকবো। ঠাকুর কবি বলছেন মানুষ যদি মানুষ হয় এর কেউ শ্রেষ্ঠ নয়, আর মানুষ যদি মানুষ না হয় এর চেয়ে কেউ নিকৃষ্ট নয়। তাই ঠাকুর বলছে চলন বলো নিশ্চিত চিত্রেতে উঠলে ফুটে, ভাগ্য তোমার যে পথেই হোক আসবে ছুটে। তাহলে আমাদের পুরুষোত্তম আজকে আমাকে শর্মিষ্ঠা ইষ্ট কথা বলার জন্যে মানে কি বলবো, আমার আজকে সৌভাগ্য, সুযোগ পেয়েছি। কবি বলছেন নাম না জানা অনেক ফোটে, কোন ভাগ্যে বলো দেবতার পা জোটে। বাস্তব কথা। তাহলে আজকে এই সুযোগ পেয়েছি, ঠাকুরবাড়ি শিউরি ঠাকুরবাড়ি এই সত্যি জীবন ধন্য। এই মহতি অনুষ্ঠানটাকে আজকে করেন 212 জন, 212টা ফ্যামিলি এই যে অনুষ্ঠানে যোগ দিয়ে কত ভাঙা সংসার, কত ভাঙা ভাঙা মন, কত অযোগ্য যোগ, কত মানুষ এগিয়ে যাচ্ছে, মনুষ্যত্বের বিকাশ হচ্ছে। কত একদম ভাবা যায় না সত্যি। জানা এইটা করতে এনারা কিন্তু এক সব হবে না, প্রচন্ড হয় এটা। সেই কথা খেলাম, বিশেষ করে কথা জানার কষ্ট পড়ে। যাই হোক, আমাদের খুব দরকার, ক্ষমা নেই। যাই হোক, সময় এসে যাচ্ছে, অনেক কথা এনারা অনুষ্ঠান বলছেন যে না পেছনে এখনো। তাহলে সাধুর বৈশিষ্ট্য কি? নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে অন্নদান। স্বর্ণ কবু, স্বর্ণ ভুলে যাচ্ছি, কাষ্ঠদগ্ধ হয়ে করে অন্নদান, স্বর্ণ করে নিজরূপে অপরে সহিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মায়া নাহি খায় জল ধরে, সাধুর বৈশিষ্ট্য শুধু পরহিত করে। তাই সত্যিই তো অপরের মঙ্গল কামনা, নিজ মঙ্গলের প্রসূতি। আর আমার শর্মিষ্ঠা মা অনেকদিন পর সুযোগ, আমারও দোষ ছিল, আমি অনেকদিন সুযোগ সুবিধা মানে খোঁজ খবর নিইনি। যাই হোক,
খুব ভালো লাগছে। ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠাকুর বলছেন, যে ব্যবসায় করিস না তুই যেমন ভাবেই পালিস জীবন, মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন। তুই যদি কারোর ভালোই করিস, ফাঁকেও যদি দেয় তারা, ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খাড়া। কেউ যদি তোমায় ভালো করে, তুমি মন্দ করলে তার, শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খাড়। সুনীতি বা সুনিয়ম তাহাকেও জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না। যদি কেউ মঙ্গল চায়, সে যদি সুনীতি অবলম্বন করে, মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুখ কিছু করলে না, ও চাওয়া তোমার বাতুল চাওয়া, ভোগান্তি ছাড়া জুটবে না। যতই তুমি পূজা করো ফুল ফল আর গঙ্গা জলে, অভ্যাস ব্যবহার ঠিক না হলে পাবে না কোনো কালে। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। এই বাণীগুলো মুখস্থ করে আমার দাদা এবং মায়েদের আজকে ভোগ নিবেদন করেছেন, প্রতিটা দাদা এবং মায়ের উদ্দেশ্যে বলছি, যদি এই বাণীগুলো মুখস্থ করে এসেন্সকে মজ্জাগত করে আমি যদি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, আমার অভাব অনটন দুঃখ দুর্দশা রোগ শোক গ্রহ আমাদের কিচ্ছু কাবু করতে পারে না। তাই বলছেন, করো হও পাও। ওই যে গীতায় বলছেন না, কর্মযোগী না হলে তুই জ্ঞানযোগ তোর রবে কোথায়। ঠাকুর বলছেন, কর্মযোগী না হলে তুই জ্ঞানযোগ তোর রবে কোথায়। জ্ঞান কর্মেরই দান, স্বর্গটাকে মর্তে নামায়। তাহলে আমাদের একটাই কাজ, ডিপি ওয়ার্ক। এই সম্বন্ধে খুব একটা যাও না। তাই গীতায় বলছেন, কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। তাহলে ঠাকুর বলছেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। যাই হোক, চাই আমাদের পূর্ণ বিশ্বাস। ঠাকুর বলছেন, আপনাদের সংসারের হ্যান্ডেলটা যদি একবার আমার উপর ছেড়ে দেন, আমি আপনাদের ঠিকুজি কুষ্টি 14 পুরুষের ওলট পালট করে ইষ্টমুখী করে দেবো। তাই বাস্তব কথা। তাই কবি বলছেন, ফুলে গন্ধ, গানে ছন্দ, প্রাণে আনন্দ, সৎসঙ্গ মানুষকে আনন্দ দেয়। তাই জীবনের পূজা যেখানে, সেখানেই তো সৎসঙ্গ। সে অফলাইন হোক আর অনলাইন হোক, ভগবানের নাম বিধি করলে ফল পাবে, না করলে ঝুলে থাকবে। কি সুন্দর কথা একদম। তাহলে সৎসঙ্গ আন্দোলন মানুষ হওয়ার আন্দোলন, মানুষ হওয়ার প্রেরণা যিনি জানাইয়া দেন তিনিই গুরু। তাই যার গুরু পদে আছে মন, তার হৃদয় মাঝে বৃন্দাবন। ধর্মের জন্য জীবন আর জীবনের জন্য ইষ্ট। সৎসঙ্গ হচ্ছে জীবন বৃদ্ধির পথ। তাই নদী পারাপারের জন্য মাঝির প্রয়োজন হয়, শিশুর জন্য মায়ের প্রয়োজন হয়, জীবনের জন্য গুরুর প্রয়োজন। কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছোঁয় তাই, আর আর মানুষ হয় মানুষ যদি গুরুর কৃপা পায়। একদম ঘটনা। একটা মানুষ বলতে পারবে না, যারা দুবেলা প্রার্থনা করে, নাম ধ্যান করে, ইষ্টভীতি করে, তারা এই জীবন যুদ্ধে হেরে গেছে। এ নদীর সৎসঙ্গ জগতের ইতিহাসে নেই। ট্রেনের টিকিট কেটে যদি শেষ কামরাতেও উঠা হয়, তাহলে ট্রেনের চালক গন্তব্যে পৌঁছে দেয়। আমাদেরও ঠিক তাই। অনন্ত জীবনের চালক, তার ট্রেনে উঠে আমরা যদি সত্যি সত্যি পেছনেও থাকি, তবু তিনি কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। টিকিট কাটতে হবে, তার মানে দীক্ষা নিতে হবে। এই হচ্ছে মূল কথা। অনেক কথা তো, একদম ছোট্ট একটা গল্প বলি। আমার 2-3টে গল্প বলার ইচ্ছা ছিল, সময় কিভাবে এগিয়ে যাচ্ছে। যাই হোক, ঠাকুর বলছেন, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। করণীয় যা এখনই কর, ভবিষ্যতে যদি চাস সুফল। একবার বলেছি বলে বলছেন, এটা নতুন গল্প বলছি। এই একটা স্বামী স্ত্রী, ঘটনাটা এটা কিন্তু গল্প না, এটা ঘটনা গল্প আকারে। স্বামী স্ত্রী, উত্তরপ্রদেশের ঘটনা। তো স্বামীটা খুব ঠাকুর ভক্ত, স্ত্রী একদম ঠাকুর ভক্ত নয়। যাই হোক, স্বামীটা একটু রোগা আর স্ত্রীটা খুব মোটা, চরম মোটা। এখন ওই স্ত্রীর একটা অবগুণ ছিল, মানে যেখানেই বসবে ঘুমিয়ে পড়বে, একেবারে সাংঘাতিক ঘুম, একেবারে সবসময় লেগে আছে। তা পাড়ায় ভাগবত হচ্ছে, এখন বউকে বারবার, স্বামী দেরি যায়, বউ তো কিছুতেই যায় না, তাকে জোর করে পাঠিয়েছে, তুমি একটু যাও, আজকে একটু ভাগবত শুনে এসো। কিছুদিন যায় না, একটু ঠাকুর ভক্ত কম, তো সেদিনকে জোর করে পাঠিয়েছে।
তা বাড়িতে স্বামী আছে। এখন গিয়েছে, কতক ঠাকুর বলছে ওনার বক্তব্যে, আসুন আসুন আসুন। উনি মনে করছে আমায় বলছে বসুন বসুন বসুন। ও মনে করছে আমায় বলছে, বসেছে। আর যেই বসেছে ঘুম এসে গেছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। এইবার কতক ঠাকুর তার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার ওর ঘুমটা ঝট করে ভেঙে গেছে। তখন কতক ঠাকুর কিন্তু কথার মাধ্যমে বলছে, এইবার আপনি গৃহে ফিরে যান। ও মনে করছে আমায় বলছে, যথারীতি বাড়ি চলে এসছে। স্বামী জিজ্ঞেস করছে, কি ভাগবত শুনলে, কি বলছে? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, গৃহে ফিরে যান। বলছে এইটাই তুমি জপ করো, এটাই ভাগবতের মূল কথা, এইটাই বীজ মন্ত্র। যথারীতি জপ করে যাচ্ছে। পরের দিন গভীর রাতে মাটির ঘর, চোর শীত কাটতে ঢুকেছে, ব্যাস। আর ওই মা কিন্তু জেনে ফেলেছে। এখন শীত কাটছে মানে মাটির তলা দিয়ে গর্ত করে যেই মাথাটা তুলেছে, আর ও তো সেই জব করে যাচ্ছে, আসুন আসুন আসুন। যেই বলেছে, চোর আবার মনে মনে করছে, কি সর্বনাশ। দেবী পেছন থেকে তাকিয়ে আমাকে আসতে বলছে, চোরকে কেউ আসতে বলে? তারপর বলছে, বসুন বসুন বসুন। যেই বলেছে, চোর তো ফুঁড়ে উঠে এই পা দুখানা ছেড়ে ধরছে। মা, আমি নাক কান মুড়ছি আপনার বাড়ির দিকে, আর আপনি দেবী মানুষ, আমি আর জীবনে কোনোদিন নজর দেবো না। তো এইবার বলছে যে, এইবার আপনি গৃহে ফিরে যান। যথারীতি চলে গেল একেবারে পরিমরি করে, যে আমি আর জীবনে এই দিকে তাকাবো না। চোর চলে গেল। পরের দিন সকালবেলা স্বামীকে বলছে, দেখো এই ঘটনা। তখন স্বামী বলছে, একদিন ভাগবত শুনে যদি বিষয় সম্পত্তি উদ্ধার হয়, তাহলে সারা জীবন ভাগবত শুনলে কত কি উদ্ধার হবে। আমাদেরও তাই। আমরা এতগুলো মানুষ, সত্যি সত্যি এতগুলো লিঙ্ক, কত মানুষ আছেন। এই যে আমাদের মানে শুনে আমরা নিশ্চয়ই কিন্তু মানুষে পরিণত হচ্ছি, মনুষ্যত্বের বিকাশ ঘটছে, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, সময় শেষ, আমি আর বেশি কিছু বলছি না। শুনলি কত, করলি না, ঠকলি কত বুঝলি না, ডিপি ওয়ার্ককে লক্ষ্য করতেই হবে। আজকে আমার সৌভাগ্য, এই প্রশান্ত বিশ্বাস দাদার বাড়িতে রয়েছি, ওনার বাড়িতে বসে। উনি কিন্তু ছুটি পাইনি, খুব দুঃখ লাগছে। আগামীকালকে একটা অনুষ্ঠান রয়েছে, বারবার করে বলেছিল, একবার কথা ফেল করেছিলাম, তবে আগে করে স্যারেন্ডার করেছিলাম। যাই হোক, আমি আর বলছি না। সকলের মঙ্গল, আপনারা সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল ঠাকুরের রাতুল চরণে জানিয়ে আমার কথা শেষ করলাম। খারাপ থাকার সময় নাই। কি? নাই। জয় গুরু, জয় গুরু। সময় নেই। হারান্দা জয়গুরু। আচ্ছা